করতেছি যেই লাইনটা ট্যাগ লাইনটাই যে না বুঝে মুখস্থ করে অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। যখন আমি তো অভ্যাসের সাথে আমার পথ চলাটা শুরু হচ্ছে 2013 সাল থেকে। ইনস্টিটিউশন যখন বুয়েটে যাই বা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, যেহেতু এখন রেগুলার যাওয়া হয়, তখন যখন ভাই কোনো স্টুডেন্ট এসে যখন ওই গ্র্যাটিটিউডটা মানে শো করে, তখন ভাই ওইটার স্যাটিসফ্যাকশনটা অ্যাকচুয়ালি অন্য লেভেলের। স্টুডেন্টের সাথে গার্জিয়ান রিলেটেড, কারণ আমার হয়তো এখানে ক্লাস করতে আসতেছে বা এক্সাম দিতে আসছে স্টুডেন্ট, কিন্তু আলটিমেটলি ওর জন্য পে করতেছে গার্জিয়ান। একটা স্টুডেন্ট সাপোজ ভাই ক্লাস 8-এ আসলো মডেল টেস্ট দিতে, তারপর 9, 10, 11, 12 অ্যাডমিশন পর্যন্ত, তারপর এখন তো ভাই হচ্ছে যে উত্তরণও আছে আমাদের বিসিএস জার্নির জন্য। তো এই যে অ্যাকচুয়ালি ও যদি শুরুতেই স্যাটিসফাইড না থাকে, তখন কিন্তু সেকেন্ড টাইম আমার কাছে আসবে না, কারণ মাল্টিপল অপশনস আছে অনলাইন অফলাইন সব মিলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে দেখতেই পাচ্ছেন যে আমরা একটা কোয়াইট নতুন সেটআপে চলে এসেছি। তো আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আজকে আসলে কথা বলবো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে সাদাত আহমেদ দীপ্র। দীপ্র, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দীপ্র, আগে আমরা তোমার সম্পর্কে একটু জানতে চাই। তুমি কি করছো এখন, কোথায় পড়াশোনা করছো, তোমার যে থিঙ্কিং এই জিনিসগুলো নিয়ে, যে তুমি কিভাবে আগাচ্ছ এই জিনিসগুলো নিয়ে আগে একটু জানতে চাই, তারপরে আমরা তোমার কাজ নিয়ে একটু ডিপ ডাইভ দিব। ভাইয়া আমি হচ্ছে বুয়েট থেকে পড়াশোনা করেছি, আর্কিটেকচারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপর এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ করছি। আর পাশাপাশি হচ্ছে যতটুকু টাইম ফ্রি থাকা হয় সেটাই হচ্ছে যে উদ্ভাসে ক্লাস নেওয়া এবং স্টুডেন্টদের জন্য বিভিন্ন কাজ করা, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, এগুলোতেই আর কি ভাইয়া মেইনলি ফোকাস করা হচ্ছে এখন। আচ্ছা, আর্কিটেকচার থেকে পড়ে আইবিএতে যাওয়ার যে ব্যাপারটা, এইটা তোমার মাথায় কখন আসলো এবং এই ডিসিশনটা কিভাবে নিলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেইনলি গ্র্যাজুয়েশনের পরই, মানে গ্র্যাজুয়েশনের পরপর যখন দেখলাম যে আসলে এখন কি করা যায় যদি আরেকটু পড়াশোনা করতে চাই বা আরেকটু হচ্ছে যে আদার্স যে পার্সপেক্টিভ সেটা একটু নলেজটা নিতে চাই, তো তখন মনে হলো যে মাস্টার্সের জন্য এটা বেশ ভালো একটা অপশন হতে পারে। একটু যেহেতু আমাকে হচ্ছে এই জিনিসগুলো একটু এক্সাইট করে, রিলেটিভলি একটু ডিফারেন্ট ফিল্ড হলেও মানে ফোকাসটা একটু ট্রাই করে দেখলাম যে দেওয়া যায় নাকি। তো অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা জি যেটা। জি ভাইয়া, মানে অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারপর ম্যানেজমেন্ট। হচ্ছে অ্যাকচুয়ালি আমার অডিয়েন্স কি চায় বা হচ্ছে টার্গেট অডিয়েন্স যারা মেইনলি হচ্ছে, যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট, সো ওরা অ্যাকচুয়ালি কি চাচ্ছে সেটার জন্য আমি কিভাবে রেসপন্স করতে পারি, সেখান থেকে আসলে ভাইয়া চিন্তা করা যে তাহলে তো আমি অলরেডি ওদের জন্য এখন যতটুকু সার্ভ করতে পারছি, আমি যখন এই জিনিসগুলো একটু ডিপলি বুঝবো যে কীভাবে জিনিসগুলো ওয়ার্ক করে, ম্যানেজমেন্ট ইস্যুগুলো, অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যুগুলো, তখন হচ্ছে যে মানে আমার জন্য একটু সুবিধা হবে। যেমন এখন যেটা হয় ভাইয়া যে আমাদের প্রত্যেকটা ডিসিশনেই উদ্ভাস রিলেটেড আমরা যা ডিসিশন নেই বা স্টুডেন্টের জন্য যা চিন্তা করি, তার একটা পজিটিভ নেগেটিভ বা আমি যদি বলি একটা শর্ট অ্যানালাইসিস, যেমন আমাদের সব কিছুতে করা লাগে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর হচ্ছে থ্রেটস। তো সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ডিসিশন এখন চলে আসে। অ্যান্ড আমি এখন যে পড়াশোনা করছি সেটার সাথে অনেক বেশি কানেক্টেড অ্যাকচুয়ালি, কারণ আলটিমেটলি আমরা ক্লাসে যা কিছুই শিখছি সেটা হচ্ছে ফিনান্স রিলেটেড হোক, মার্কেটিং রিলেটেড হোক, কোনো না কোনোভাবে আসলে আমাদের উদ্ভাসের অপারেশনস এত বড়, অনলাইন অফলাইন মিলে সেটার সাথে আসলে রিলেটেড হয়ে যায়। তার মানে তোমার যে থিওরিটিক্যাল পড়াশোনা, সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশনের কোনো একটা জায়গা তুমি এখানে হচ্ছে খুঁজে পাচ্ছ এবং সেটাকে অ্যাপ্লাই করতে পারছো। জি জি ভাই, এই কারণেই আর কি পুরো এক্সপিরিয়েন্সটা অনেক বেশি এনজয়েবল হচ্ছে, আচ্ছা। সেটা আইবিএরটাও আবার উদ্ভাসেরটাও। আচ্ছা, অডিয়েন্সকে তাহলে আরেকটু বুঝিয়ে বলা যায়, উদ্ভাসে তুমি এক্স্যাক্টলি এখন কি কি রোল প্লে করছো, তাহলে জিনিসটা রিলেট করতে সুবিধা হবে। মেইনলি হচ্ছে যে সেই যখন আমি তো উদ্ভাসের সাথে আমার পথ চলাটা শুরু হচ্ছে 2013 সাল থেকে, বা আরেকটু আগে থেকে যদি বলি 2012-13 মোটামুটি এরকম টাইম থেকেই। তখন হচ্ছে ফার্স্ট আমি এসএসসি মডেল টেস্টের স্টুডেন্ট ছিলাম, ওইটা আমাদের জন্য থ্রো করা হয়, আমি হচ্ছে যে তখন যে জাস্ট মডেল টেস্ট দিতাম। এরপর তো নটরডেম কলেজে যখন ভর্তি হই, তখন নটরডেমের উল্টা দিকেই তো হচ্ছে আমাদের যে মতিঝিল ব্রাঞ্চটা সেটা। সো ওইভাবেই আর কি ভাইয়া যে ক্লাসের পর দেখা গেলো যে উদ্ভাসের একাডেমিক যে প্রোগ্রাম সেখানে যেহেতু ছিলাম, আমি অ্যাকচুয়ালি দেখলাম যে ডেফিনেটলি অনেক জায়গায় হচ্ছে যে উদ্ভাস বাকি সব যেই গতানুগতিক আমরা যেটাকে কোচিং সেন্টার বলি সেখান থেকে একটু ডিফারেন্ট কিছু ফিলোসফির জায়গা থেকে বা হচ্ছে অ্যাপ্লিকেশনের জায়গা থেকে, যে আমাদেরকে অ্যাকচুয়ালি ক্লাসে তখন যে ভাইয়েরা ক্লাস নিতেন, আমরা কিন্তু সেটা ফিল করতাম যে হ্যাঁ আমি কলেজের পড়াশোনার পাশাপাশি যতটুকু আমার এক্সট্রা সাপোর্ট লাগছে এখানে, সেটা যে জাস্ট আমার মানে পড়াশোনাটা কভার হয়ে যাচ্ছে তা না, অনেক কিছু মোরাল ডেভেলপমেন্ট বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট এগুলো আমাকে অনেক বেশি কানেক্ট করা শুরু করলো। আমি দেখলাম যে না আসলে হচ্ছে যে মানে কিছু জায়গায় ডিফারেন্ট, বা ওই যে ক্লাসে যে যখন দেখতেছি যে বড় করে লেখা প্রত্যেকটা ক্লাসে বোর্ডরুমে মানে বোর্ডের উপরেই একদম লেখা হচ্ছে যে না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। তো তখন এই জিনিসটা অ্যাকচুয়ালি আসলে কি তাই, মানে না বুঝে মুখস্থ করার অভ্যাস এ কি আসলে প্রতিভাকে ধ্বংস করবে? মানে
পড়াশোনা যে বুঝেও করা যায় বা এটার যে অ্যাপ্লিকেশনটা আরেকটু হচ্ছে বেটার হতে পারে, সেটা অ্যাকচুয়ালি ওই ফিলিংসটা একদিকে তো হচ্ছে নটরডেম কলেজে মানে আলহামদুলিল্লাহ এটার জন্য ব্লেসড যে সেটা একটা অ্যাডভান্টেজ ছিল, আবার এখানে উদ্ভাসে যেহেতু ক্লাসগুলো করতাম দুইটা মিলে হচ্ছে মোটামুটি যে তখন থেকেই এই আইডিয়াগুলো একটু বিল্ড আপ করা শুরু করে। তো তখন ভাইয়া যেটা কাজ করতো যে আচ্ছা আমি যেমন হচ্ছে যে ভাইয়াদের দ্বারা মোটিভেটেড হচ্ছি, আমি কিভাবে এটা আর কি ইম্প্যাক্টটা ফেলতে পারি যে আমার স্টুডেন্টের উপর, বা আমি কিভাবে এটা একটু লার্জ স্কেলে অ্যাপ্লিকেশনটা করতে পারি এরকম। তো তখন ভাই তো এরপর যখন 2015 সালে মানে বুয়েটের মানে চান্স পেলাম, তারপরেই তো হচ্ছে উদ্ভাসে টিচার হিসেবে যে জার্নিটা, সেটা কেমিস্ট্রি টিচার হিসেবে মেইনলি হচ্ছে যে জার্নিটা শুরু ভাইয়া। শুরুতে যদিও বিভিন্ন সাবজেক্টে পড়ানোর সুযোগ হয়েছিল, বাট এখন মেইনলি কেমিস্ট্রিটাই পড়ানো হচ্ছে। আর তাছাড়া যেটা হচ্ছে যে ভাইয়া যেটা বললাম যে যেহেতু স্টুডেন্টদের সাথে আমার কানেকশনটা একটু ভালো, মানে বিভিন্নভাবে অফলাইনে বা অনলাইনে ওদের অ্যাকচুয়ালি ডিমান্ড বা নেসেসিটি এগুলো শোনার সুযোগ হয়। এই কারণে ভাইয়া যেটা হচ্ছে আমাদের কোর্সগুলো অফারিংয়ের ক্ষেত্রে স্টুডেন্টদের সুবিধা অসুবিধা বিবেচনা করে, পাশাপাশি হচ্ছে আরেকটা কথা না বললেই না, আমাদের উদ্ভাসে আসলে অপারেশন এত বড়, শুধুমাত্র স্টুডেন্ট না, গার্জিয়ান একটা বড় রোল প্লে করে এখানে। হ্যাঁ, কারণ গার্জিয়ানরা কিন্তু এখানে একটা মেজর স্টেক হোল্ডার। জি ভাই। সো এই যে গার্জিয়ানদের পালস বোঝা, তারপর হচ্ছে স্টুডেন্টরা কী চাচ্ছে এই ডিমান্ডটা বোঝা, তারপর এখনকার টাইম তো হচ্ছে এত ফাস্ট চেঞ্জিং একটা ওয়ার্ল্ড, মানে প্রতিটা মোমেন্টে হচ্ছে নতুন কিছু না কিছু হচ্ছে। তো সেই অনুযায়ী যে আমার একটা ডিসিশন নিতে হবে বা অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা জিনিসের একটা রিস্ক ফ্যাক্টর থাকে, সেটাকে অ্যানালাইসিস করে ওদের জন্য বেস্ট পসিবল সলিউশন অ্যাকচুয়ালি কোনটা দেওয়া যায় আমাদের কোর্স অফারিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে, সেটা আর কি ভাইয়া মানে খেয়াল রাখার চেষ্টা করি, আর কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি যতদূর সম্ভব আমাদের এই দিক থেকে। তার মানে টিচিং এর পাশাপাশি হচ্ছে এখানে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং কিংবা হচ্ছে এই ধরনের বিষয়গুলো দেখা, এই ধরনের কিছু রোলও তুমি প্লে করছো এখন। জি ভাই। আচ্ছা, তো উদ্ভাসের ব্যাপ্তিটা আসলে কত বড়, মানে কলেবরটা আসলে কত বড়, এটা আমি যদি একটু সেগমেন্টেশন করে বলতে চাই যে লাইক কোভিডের সময় হচ্ছে অফলাইন কোচিং যেগুলো কিংবা অফলাইন যত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু হচ্ছে একরকম বন্ধই ছিল। তারপর তখন অনলাইনে অনেক একটা জোয়ার এসছে, অনেকে এগিয়ে এসছে অনলাইন টিচিংয়ের জন্য। সো তার আগে পরে উদ্ভাসের কি কোনো চেঞ্জ হয়েছে, বা এখন বর্তমানে অপারেশনের সাইজটা আসলে কীরকম? জি ভাই, অবশ্যই এখানে আসলে মানে বলার মতো অনেক কথাই আছে, কারণ অনলাইন অফলাইন মিলে এখন তো আমাদের অপারেশন আসলেই কোভিডের টাইমে যা ছিল তার থেকে অনেক বেশি এক্সপ্যান্ড করেছে। আচ্ছা। তো যেটা হচ্ছে ভাইয়া যে যখন 2020 সালের দিকে প্রথম আমাদের এখানে এটা অ্যারাউন্ড মার্চ মাসের দিকে যেটা যখন হিট করে, তো তখন কিন্তু 2020 ব্যাচ যারা এইচএসসি 20 ব্যাচ যারা, তাদের তো পরে হচ্ছে এইচএসসিটা হলো না, হ্যাঁ। অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি এরপরে অ্যাডমিশন হওয়ার কথা। তো যেটা হচ্ছে ভাই আমরা কিন্তু শুরুতে একটা যখন মানে ধাক্কা আসলো, এটা কিন্তু আসলে অ্যাজ হোল স্টুডেন্টদের উপর যেমন আসলো, গার্জিয়ানদের উপর, প্রতিষ্ঠান হিসেবে আমাদের উপরে কিন্তু অ্যাকচুয়ালি আসলো, কারণ যেহেতু হচ্ছে লকডাউন ছিল, মানে হচ্ছে যে কেউ বের হতে পারতো না, আমাদের ব্রাঞ্চগুলোতে কিন্তু সব টাইপের অপারেশন একদম বন্ধ হয়ে গিয়েছিল, যে স্টুডেন্ট ক্লাসে আসা বা হচ্ছে ক্লাস করা। তো সব মিলে মানে খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের জন্য ছিল ভাই, যেটা আপনিও জানেন আসলে। তো তখন ওই মোমেন্ট থেকে অ্যাকচুয়ালি সিচুয়েশন বুঝে যে আমার এখন আমি কি অ্যাকচুয়ালি স্টেবল থাকবো যা আছে তা, মানে একটা স্কুল কলেজ যেমন হচ্ছে যে ঠিক আছে কিছুদিন বন্ধ থাকবে, এরপর তো আসলে স্কুল কলেজে তো স্টুডেন্টরা যাবেই, কারণ সেটার সাথে ওদের রেজাল্ট রিলেটেড বা ক্যারিয়ার রিলেটেড সব কিছু, বোর্ড পরীক্ষা দিবে ওখান থেকে। কিন্তু আমার যেই পারপাসটা আমি যেটা সার্ভ করছি এখানে, সেটার জন্য কি আসতে বাধ্য নাকি, বা অ্যাকচুয়ালি কি আমার ওকে এটা দিতেই হবে নাকি, বা আমি এখন যা আছে আমি কি অপেক্ষা করব, নাকি আমি দেখবো যে আচ্ছা ঠিক আছে যখন ঠিক হবে তখন হচ্ছে যে আমি আবার অপারেশন শুরু করবো, নাকি কারেক্টিভ মেজার নিব যে এই মোমেন্টে ইনস্ট্যান্টলি আমি কি করতে পারি সেটা। তো ভাই তখন থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে অনলাইন ডেভেলপমেন্টটা, যেটা তো অ্যাকচুয়ালি চলছিলই আগে থেকে, আমাদের যে নিজস্ব ই লার্নিং প্ল্যাটফর্ম, সেটা ডেভেলপমেন্ট তো চলছিল, বাট তখন যেটা হয় যে আমরা এর আগে যতটুকু অফলাইনে ফোকাস করতাম মেইনলি, ওই ধাক্কাটা আসার কারণে আমরাও কিন্তু অ্যাকচুয়ালি ডিমান্ডটার কারণে যে না এখন যেহেতু সব কিছু বন্ধ, আমাদের ব্রাঞ্চগুলো অপারেট করতে পারবে না, তো সেই ক্ষেত্রে এখন আমাদের অনলাইনে তো মানে দিতেই হবে, স্টুডেন্টরাও বসে থাকতে পারবে না, অ্যান্ড ডেফিনেটলি আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান, এত মানুষ হচ্ছে আমাদের উপর ডিপেন্ডেন্ট, সো আমরা যদি সব কিছু মানে বন্ধ করে বসে থাকি সেটা আমাদের জন্য হচ্ছে সাস্টেনেবল হবে না। তো তখনই কিন্তু ভাইয়া যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম যে ডেভেলপ করার প্রসেসটা, এটা আরও অ্যাকচুয়ালি ত্বরান্বিত হয়, অ্যান্ড আমরা কিন্তু মোটামুটি হচ্ছে জুন জুলাইয়ের দিকেই খুব একটা অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু আমাদের যে ফার্স্ট অনলাইন ক্লাস সেটা নেওয়া অ্যাকচুয়ালি শুরু করে দিই। অ্যান্ড ওই যে 20 ব্যাচকে টার্গেট করেই কিন্তু অ্যাডমিশনের যে ব্যাচকে টার্গেট করে, ওদেরকে টার্গেট করে যে আমাদের যে কোর্সগুলো, সেটা কিন্তু একদম 100% অ্যাডমিশন হচ্ছে ওদের আমরা অনলাইনে সার্ভ করি, কারণ ওদের সময় দেখা গেছে যে ওদের এইচএসসি পরীক্ষা ক্যান্সেল হলো, এরপর একটার পর একটা ডেট পিছালো, আমরাও কিন্তু ওই যে ডেট পিছানোর কারণে একটার পর একটা ওদেরকে যতদিন ধরে সার্ভিস দেওয়া যায় এই জার্নিটার কথা আমারও পার্সোনালি মনে আছে, কারণ যখন একটার পর একটা ডেট পিছাচ্ছিল যে এইচএসসি পরীক্ষা হয়তো আরও পরে হবে, আরও পরে হবে, তারপর এক সময় পিছাতে পিছাতে ক্যান্সেল হয়ে গেল। কিন্তু স্টুডেন্টরা তো আর বসে থাকবে না, বা কেউ যদি হচ্ছে ওই টাইমটায় একদমই পড়াশোনা না করে বসে থাকতো, তার হয়তো অনেক কিছু ভুলে যেত বা মাথা থেকে চলে যেত।
সো ওই টাইমে আমার কাছে এইটাই অ্যামেজিং লেগেছে যে প্রথমে হচ্ছে মানে যারা ভর্তি হয়েছিল তাদের প্রতি উদ্ভাসের যে কমিটমেন্টটা ছিল সেটা সার্ভ করাই তো সেটা লাগবে। সার্ভ করে তারপরেও আরো যতদিন পর্যন্ত ব্যাপারটা দীর্ঘায়িত হয়েছে লকডাউনের ব্যাপারটা, ততদিন পর্যন্ত উদ্ভাস সার্ভিস দিয়েই গিয়েছে, মানে বলা যায় যে 2-3 গুণ বলা যায় যে সার্ভিস দিয়েছে। সো এই ব্যাপারটা অ্যামেজিং ছিল যে স্টুডেন্টদেরকে কখনো হচ্ছে অ্যাবান্ডন করা হয়নি বা ছেড়ে দেওয়া হয়নি যে তোমরা তোমাদের মতো থাকো বা তোমরা তোমাদের মতো পড়াশোনা করো, সবসময় একটা টাচে ছিল। জি ভাই, কারণ একটা বড় অংশের স্টুডেন্টই তো আগে থেকে রিলাই মানে করছেন, মানে ও তো আর চিন্তা করে নাই বা আমরা কেউ ভাবি নাই যে ওর লাইফের এমন একটা ইম্পর্টেন্ট স্টেজে এসে এমন কিছু একটা হবে। সো যেটা হচ্ছে এই কারণে, যেহেতু মানে ওর আলটিমেটলি কোথাও না কোথাও হয়তো পড়া লাগবে, ভার্সিটিতে যাওয়া লাগবে, তার জন্য যে প্রিপারেশনটা, ও তো ভাবছিল যে না এটা অফলাইনে হবে, কিন্তু সেটাও যে ওর জন্য অনলাইনে ব্যবস্থা করে দেওয়া যায়, যেটা বললাম ভাইয়া যে আসলে মানে আমার সিচুয়েশন দেখে রিঅ্যাক্টিভ হতে হবে যে অ্যাকচুয়ালি এই মোমেন্টে ক্রাইসিস এটা আমি কিভাবে রেসপন্ড করতে পারি, কিভাবে হচ্ছে আমার টার্গেট যে অডিয়েন্স বা কাস্টমারকে আমি কিভাবে সার্ভ করতে পারি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো ওই জন্যই কিন্তু ভাই আমার মনে হয় যে আমরা যে তখন অ্যাকচুয়ালি এই যে মোটামুটি অনেকটা রাশের মধ্যেই যে না আমাদের এখন তো অনলাইন ক্লাসে মুভ করাই লাগবে, ওইটা যে অ্যারেঞ্জ করতে পেরেছি ভাই, এটা স্টুডেন্টদের জন্য কিন্তু আলটিমেটলি অনেক বেশি বেনিফিশিয়াল ছিল। নাহলে কিন্তু আপনি যেটা বললেন ভাই, ওদের জন্য এই টাইম স্প্যানটা অনেক বড় হয়ে যেত আর কি, যে লাস্ট কবে হচ্ছে একাডেমিক পড়া পড়ছে আর অ্যাডমিশনের জন্য কখন পড়তেছি, এটার মধ্যে গ্যাপ যত বেশি হবে স্বাভাবিক ভুলে যাবে তত বেশি। তো আমরা কিন্তু এটা কন্টিনিউ করছি অ্যান্ড হচ্ছে একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। আপনি যেটা বললেন ভাই যে নর্মালি অ্যাডমিশন সার্ভিস যেই কয় মাস পাওয়ার কথা তার থেকে অনেক বেশি কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে আমরা সার্ভিসটা দেওয়ার ট্রাই করেছি। এবার যদি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, ধরা যাক কথার কথা সারফেস লেভেলে যদি দেখি, উদ্ভাস হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন জার্নিতে একটা স্টুডেন্টকে হেল্প করে। জি ভাই। তো এরকম অন্য আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা হেল্প করে। সো এটা হচ্ছে উদ্ভাস যেহেতু মেইনলি সায়েন্স ফোকাসড, তেমনি আর্টস কমার্সের জন্যও এরকম বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে। সো উদ্ভাসকেও আমরা বলতে পারি যে বাংলাদেশে মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইফ নট দি লার্জেস্ট এরকম প্ল্যাটফর্ম। জি ভাই। তো এই প্ল্যাটফর্মগুলোর আসলে মানে কালেকটিভ ইফেক্টটা কি এডুকেশন সেক্টরের উপরে? যেমন আমি যদি একটা হাইপোথেটিক্যাল সিনারিও চিন্তা করি যে কোথাও কোনো ধরনের অ্যাডমিশন বা একাডেমিক কেয়ার নেই, তারপরেও তো ভার্সিটিগুলো ইনটেক নিবে বা স্টুডেন্টদেরকে ভর্তি করাবে। সো ওই থাকা না থাকার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায় তোমার পয়েন্ট অফ ভিউ থেকে? জি ভাই, এটা মানে খুবই একটা ভালো পয়েন্ট। মানে আপনি যেটা বলছেন যে সাপোজ আমি ধরলাম যে অ্যাডমিশনের টাইমে একটা স্টুডেন্ট আসলো, ওর কোনো অ্যাডমিশন কোচিং নাই। এখন তাহলে যে স্টুডেন্টটা সাপোজ বুয়েট টার্গেট করবে, সে কি অ্যাকচুয়ালি বুয়েটে তখন পড়তে পারবে নাকি, হ্যাঁ। চান্স পাবে নাকি? জিনিসটা হচ্ছে এরকম ভাই। যেটা হচ্ছে যে আমি যদি বলি যে অ্যাকচুয়ালি মানে যে স্টুডেন্ট চান্স পাওয়ার বুয়েটে বা হচ্ছে যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে, সে চান্স পাবেই এমন না। যে এখানে হচ্ছে যে অ্যাডমিশনের টাইমে কোচিং বা এই টাইপ যে প্ল্যাটফর্মগুলো, তাদের ইম্প্যাক্ট হচ্ছে এরকম যে চান্স পাবে না বিভিন্ন কারণেই, সেটা যে কোনো কারণে হোক, তাকে হচ্ছে গ্যারান্টি দিয়ে দেওয়া যে না তোমাকেও আমরা চান্স পেয়ে ছাড়াবো, কারণ আলটিমেটলি সিট তো লিমিটেড লিমিটেড। প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে। বাট যেটা হচ্ছে যে এই পুরো মোমেন্ট জুড়ে যে যখন হচ্ছে ও অ্যাডমিশন জার্নিটা শুরু করে, আমাদের স্কুল কলেজের পড়াশোনা আর ইউনিভার্সিটির যে পড়াশোনা, সেটার মধ্যে কিন্তু একটা বিশাল মানে ডিফারেন্স আছে অনেক। তো সেই ক্ষেত্রে এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এটা কিন্তু অনেকটা ওর যে সামনের লাইফের যে জার্নিটা, ইউনিভার্সিটি লাইফের যে জার্নিটা, সেটার জন্য ওর জন্য একটা গ্রুমিং পিরিয়ড হিসেবে কিন্তু কাজ করে। যাতে ও ভার্সিটি লাইফে যেও নো ম্যাটার হোয়াট, হতে পারে যে ও আলটিমেটলি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে গেল বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে গেল, যেটাই হোক, ওই কিন্তু ওই যে ডেভেলপমেন্টটা অনেক হেল্প করে। কারণ যখন হচ্ছে যে ও রেগুলার হচ্ছে একাডেমিক ক্লাস স্কুল কলেজে, সেটা করতে একরকম, আর অ্যাডমিশনের টাইমে যে ক্লাসগুলা বা এই খুবই যে এক্সাম, খুবই তীব্র একটা প্রতিযোগিতামূলক অনেক একটা প্রেশারের এনভায়রনমেন্টের মধ্যে ভিতর দিয়ে কম্পিটিটিভ। যায়। কারণ Right. এর আগে ওর কম্পিটিটর ছিল হচ্ছে মেইনলি ওর কলেজের যারা তারা। এখন হচ্ছে যেহেতু আমরা মেরিট লিস্ট পুরো দেশের মধ্যে দিচ্ছি, অ্যান্ড সারা দেশে আমাদের 74টা ব্রাঞ্চে অ্যাকচুয়ালি হচ্ছে যে ক্লাস এক্সামগুলো চলে, সো সব জায়গা থেকে কিন্তু হচ্ছে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে। অ্যান্ড ঢাকার একটা স্টুডেন্ট বা ঢাকার বাইরের একটা স্টুডেন্ট, সবাই কিন্তু জাজ করতে পারছে যে পুরো দেশের মধ্যে আমার অবস্থাটা কেমন। Right. কারণ আলটিমেটলি মেইন জাজমেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তো পুরো দেশের মধ্যেই হবে। সো এই ক্ষেত্রে আমি মনে করি ভাইয়া, যেটা হচ্ছে যে চান্স পাওয়ার সে তো পাবেই, কিন্তু তাকে আরেকটু কিভাবে ওয়েল গ্রুমড করে দেওয়া যায়, বা হয়তো যে ওর পজিশন বা র্যাঙ্কটা আরেকটু কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, যত পজিশনে চান্স পাওয়ার কথা এর থেকে আরেকটু কিভাবে বেটার করা যায়, সেই জায়গাটা আমরা সার্ভ করতে পারি। আর যেটা হচ্ছে বললাম ভাইয়া, যে একবার এই এক্সপিরিয়েন্সের সাথে ইউজ হয়ে যায়, প্রেশারটা নিতে শিখে, সেটা কিন্তু ওকে ইউনিভার্সিটি লাইফে যখন ওর জার্নি শুরু হয়, রেগুলার ক্লাস পরীক্ষার, ডেফিনেটলি যে ওই জার্নিটা তো আসলে আরও বেশি টাফ। সো তখন কিন্তু ওর জন্য মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যায়। নাহলে ভাইয়া যদি বললাম যে হাইপোথেটিক্যালি আপনি যেটা বলেন, যদি চিন্তা করতাম একটা স্টুডেন্ট হচ্ছে যে এইচএসসি লাইফ শেষ করলো, এরপর হচ্ছে কিছু আর করলো না, নিজের মতো বাসায় বসে প্রিপারেশন নিল, বইটই পড়লো বা প্রিভিয়াস কোয়েশ্চেন দেখলো, তারপর যদি সে চান্সও পেয়ে গেল, তারপর হচ্ছে সে অ্যাডমিশন জার্নি শেষ হওয়ার পরে সে হচ্ছে যে ভার্সিটিতে ক্লাস শুরু করলো,
তখনকার যে ইম্প্যাক্ট আর এখন এই যে হোল জার্নির মধ্যে যাওয়ার যে ইম্প্যাক্টটা, এটা কিন্তু ভাই হিউজ। এটা হচ্ছে যখন ডিফারেন্সটা আসলে জি ভাই, এটা স্ট্রাইকিং। হচ্ছে যখন অ্যাকচুয়ালি মানে থাকবে না, বা হচ্ছে যে এটা যদি মানে টেস্ট করা যেত এরকম যে হ্যাঁ দুইজন স্টুডেন্টই চান্স পেলো, একজন এই জার্নির মধ্যে দিয়ে ছিল আরেকজন ছিল না, তখন আসলে ইম্প্যাক্টটা কোন জায়গায়, তখন সেটা রিয়েলাইজ করা যেত। জার্নির মধ্যে দিয়ে বলতে যে নট নেসেসারিলি ও কোনো প্রতিষ্ঠানের আন্ডারে ছিল, মানে যে হচ্ছে অ্যাডমিশনের পিরিয়ডে এই এক্সপেরিয়েন্সটার মধ্যে দিয়ে গিয়েছে, জি ভাই, মানে এই আর যে পুরা- যায়নি জি। তার মধ্যে ডেফিনেটলি ডিফারেন্স থাকবে জি আর কি। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যে এই টাইমটা তো আসলে স্টুডেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো এই সময়ে যে হচ্ছে তাকে হেল্প করার দায়িত্বটা নিবে, তারও কিন্তু রেসপন্সিবিলিটিটা অনেক। সো এখানে টিচাররা যারা হচ্ছে এই দায়িত্বগুলো পালন করে, উদ্ভাসে যেহেতু অনেক লম্বা একটা টাইম ধরে হচ্ছে রেপুটেশন আছে ভালো একটা প্রতিষ্ঠান হিসাবে, সো টিচার সিলেকশন প্রসেসটা আসলে কিভাবে হয়, মানে এইখানে কোয়ালিটি অ্যাসিউরেন্সের জন্য হচ্ছে কি কি করা হয় বা কি কি দেখা হয়? জি ভাই, এটা মানে আমরা যেহেতু প্রতিষ্ঠানটাই হচ্ছে এরকম যে সার্ভিস প্রোভাইডার, মানে আলটিমেটলি স্টুডেন্ট আমার কাছে এসে আমার ঠিক আছে কয়েকটা জিনিস আছে, এক্সাম আছে বা হচ্ছে যে ম্যাটেরিয়াল আছে, তো সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল তো বই যেটা দিচ্ছি সেটা সবার জন্য কমন, বা এক্সাম যেটা সবার জন্য সেম কোয়েশ্চেনে পরীক্ষা হচ্ছে মোরলেস। কিন্তু এই যে ক্লাসের ক্ষেত্রে বা টিচারদের ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি আমার এই যে এতগুলো ব্রাঞ্চ হচ্ছে যে টিচাররা যখন যাচ্ছেন এতগুলো সাবজেক্টের, তখন ডেফিনেটলি যে এক একজনের পড়ানোর স্টাইল বা প্যাটার্ন এক এক রকম এই হবে। বিকজ এই প্রশ্ন আসবেই যে এতগুলো ব্রাঞ্চ যখন, তাহলে সব জায়গায় সিমিলার কোয়ালিটি কিভাবে মেনটেন জি জি করা ভাই, হয়? এন্ড আমরা কিন্তু আসলে ওইটাই ফোকাস করি যে যখন কোনো একটা কোর্স লঞ্চ করা হয় বা প্রত্যেকটা প্রসপেক্টাসে কিন্তু লেখা থাকে যে সকল ব্রাঞ্চে সমান সেবা, এই টাইপের একটা কমিউনিকেশন। সো এটা ভাই অ্যাকচুয়ালি যেটা বললাম, যেহেতু সার্ভিস প্রোভাইডিং, ডেফিনেটলি এটা মেনটেন করা হচ্ছে টাফ। আমার যে 100%, লজিস্টিক্যাল জি নাইটমেয়ার ভাই, একটা। 100% যে সবাই বলবে যে না আমার একদম 100% স্যাটিসফাইড, এটা অ্যাকচুয়ালি কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জায়গা। বাট তার মানে এই না যে আমরা মানে ধরে নিব যে ঠিক আছে যে 100% তো করা যাবে না, তার মানে আমরা কোনো এফোর্টই দিব না, এটা আসলে করা যাবে না। আমরা এফোর্ট দিব যতটুকু পর্যন্ত পারবো, 100% না হলেও যতটুকু পারা যায়। তো সেই ক্ষেত্রে ভাই যেটা বলছিলেন গ্রুমিংয়ের কথা, প্রত্যেকটা অ্যাডমিশন সেশনের আগে কিন্তু আমরা হচ্ছে আলাদা টিচার্স কন্টেন্ট রেডি করি। যেমন এবারও একটা অ্যাডমিশন চলছে, আমরা কিন্তু প্রত্যেকটা টিচার্স কন্টেন্ট আলাদা করে রেডি করা, আমরা হচ্ছে সেন্ট্রালি বসে আলাদা ওই টিচার্স কন্টেন্ট, ক্লাসে কী পড়ানো হবে, বা অ্যাকচুয়ালি আমরা কন্টেন্টটা অ্যালাইন রাখা, যাতে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ হয়তো টিচার টু টিচার টিচারের পড়ানোর টেকনিক বা হচ্ছে কিছু অফারিং ডিফারেন্ট হতে পারে, কিন্তু টপিক্সে যাতে খুব একটা ডেভিয়েশন না হয়, মোটামুটি যাতে মোরালেস সিমিলার থাকে। কারণ যেহেতু টাইমটা লিমিটেড থাকে, ওই লিমিটেড টাইমের মধ্যে যাতে বেস্ট একটা মানে কন্টেন্ট স্টুডেন্টকে দেওয়া যায়। এই গ্রুমিং বা এই ট্রেনিংটা কি হচ্ছে শুধু জুনিয়র টিচারদের জন্য প্রযোজ্য, নাকি এক্সপেরিয়েন্স বা সিনিয়র টিচারদেরকেও সেম রিগরাস প্রসেসের ভিতর দিয়ে যেতে এটাও হয়? একটা মানে ভালো জিনিস যে এটা হচ্ছে কিন্তু মানে আমরা মানে বিশ্বাস করি যে সবার এই ডেভেলপমেন্টের সুযোগটা আছে। মানে আলটিমেটলি আমি হচ্ছে যে 5 বছর 10 বছর ক্লাস নিলাম, তার মানে এই না যে আমার ডেভেলপমেন্টের সুযোগ নাই। কারণ কি ভাই মানে জিনিসগুলো এত দ্রুত চেঞ্জ হচ্ছে, সিলেবাস চেঞ্জ হচ্ছে, ফুল সিলেবাস, শর্ট সিলেবাস, ওই অনুযায়ী কিন্তু আমি কি পড়াবো ক্লাসে ওই টপিকগুলোর ইম্পর্টেন্সও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো টিচারকে কিন্তু রেগুলার আপ টু ডেট থাকতে হবে যে না লাস্ট ইয়ারগুলোতে হচ্ছে অ্যাডমিশন টেস্টে এই কোয়েশ্চেনগুলো আসছে। সো আমি যখন ওই টিচার্স কন্টেন্ট ওভাবে রেডি করে দিচ্ছি, তারপর সব টিচারদেরকে নিয়ে বসে একসাথে গ্রুমিং করছি, তখন কিন্তু আলটিমেটলি ওই সেম মেসেজটা সবার মধ্যে যাচ্ছে। টিচারের কাছে কন্টেন্টও থাকলো, আবার হচ্ছে ওই যে প্রত্যেকটা লেকচারের জন্য আমরা আলাদা গ্রুমিং, দেখা যায় যে অ্যাডমিশন যখন থেকে শুরু হচ্ছে তার 1-2 মাস আগে থেকে আমরা এই গ্রুমিং প্রসেসটা শুরু করে দিই, এবং সবাইকে হচ্ছে যে একসাথে বসে আমরা দেন কন্টেন্টে যদি কিছু অ্যাড করা লাগে বা বাদ দেওয়া লাগে, বা ইনফ্যাক্ট ধরেন ভাই যে জুনিয়র টিচার আসলো, সিনিয়ররা ছিল, তখন হচ্ছে জুনিয়র টিচাররা যে সামনে একটু হয়তো যে একটু ডেমো টাইপ দিচ্ছে আর কি, দেখাচ্ছে যে ক্লাসে ওই টপিকটা কীভাবে পড়াবে, তখন কোনো একজন সিনিয়র তার নলেজটা শেয়ার করতেছেন যে না আমি তো এটা এইভাবে পড়াই, তাহলে সময়টা কম লাগে, তাহলে তুমি অন্য একটা টপিকে বেশি টাইম দিতে পারবা। সো এই যে ভাই যে নলেজ শেয়ারিংটা হয়, এটাকে আমরা সবসময় প্রায়োরিটি দিই, অ্যান্ড ইনশাল্লাহ সামনেও দিব। কারণ যেটা বললাম যে ভাই ধরেন আপনি বা আপনি তো ভাই আমার থেকে অনেক বেশি দিন ক্লাস নিয়েছেন, তো সেই ক্ষেত্রে মানে আপনিও কিন্তু ভাই গ্রুমিংয়ে আসছেন বা আমিও কিন্তু হচ্ছে গ্রুমিংয়ে যাই। তো এই জিনিসটা হচ্ছে যে আমার মনে হয় যে মেনটেন করাটা বেশ ইম্পর্টেন্ট। কারণ আমি যদি ওই যে কোয়ালিটি 100% হচ্ছে স্টুডেন্টকে স্যাটিসফাই না করতে পারলেও ম্যাক্সিমামটা যদি আমি স্যাটিসফাই করতে চাই, আমার এই কমন যেই জিনিসটা এটা রেপ্লিকেট করা লাগবে, রেপ্লিকেট করার জন্য এক জায়গায় এসে বসে কমন একটা প্যাটার্ন সেট করা হচ্ছে জরুরি। আরেকটা জিনিস মাথায় আসলো, যেটা হচ্ছে এডুকেশন, মানে অনলাইন এডুকেশন কেয়ার হোক বা অফলাইন হোক বা কোচিং হোক, যেটাই হোক, সবাইকে নিয়ে যে একটা কমন অভিযোগ থাকে, সেটা হচ্ছে যে স্টুডেন্টের ফিয়ারকে পুঁজি করে হচ্ছে সবাই ব্যবসা করতে চায়। জি ভাই। সো মেবি টু সাম এক্সটেন্ট এটা কারো কারো ক্ষেত্রে সত্যি, বাট কেউ যদি হচ্ছে ট্রুলি এটা বিলিভ করে যে না আমি আসলেই হচ্ছে স্টুডেন্ট কমিউনিটির হেল্প করতে চাই, তো সেরকম কিছু সাইন থাকা উচিত বা সেরকম কিছু উদ্যোগ থাকা উচিত। তো উদ্ভাসের একটা উদ্যোগ সম্পর্কে আমি জানি, যেটা হচ্ছে প্যারালাল টেক্সট।
সো এইটা আসলে স্টুডেন্টকে কিভাবে এমপাওয়ার করবে, বা এই প্যারালাল টেক্সট আসলে কি প্রবলেম সলভ করার জন্য এসেছে, এইটা নিয়ে যদি বলো। এটা তোমাকে জিজ্ঞেস করলাম বিকজ তুমি খুব ক্লোজলি হচ্ছে এই প্রজেক্টের সাথে জড়িত, তুমি, তারপর হচ্ছে অয়ন, তারপরে সিফাত, রাইসুল, তারপর হচ্ছে আমাদের অর্ঘ্য, ওরা সবাই এই প্রজেক্টের সাথে খুব ক্লোজলি রিলেটেড। সো এইটার নেসেসিটিটা কোত্থেকে আসলো, আর এটা অ্যাকচুয়ালি কি পারপাস সার্ভ করবে? হ্যাঁ, আপনি প্যারালাল টেক্সট বলার সাথে সাথেই আমার আবার মানে আমি রিপিট করতেছি যেই লাইনটা, ট্যাগ লাইনটাই, যে না বুঝে মুখস্থ করে অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। So আমরা কিন্তু মেইন ফোকাস এটাই ছিল যে এই যে আমাদের একটা লাইন আমরা বলি বা সবখানে লেখা থাকে, অ্যাকচুয়ালি একটা হচ্ছে বলা এক জিনিস, আর মানে নিজে বিলিভ করা এক জিনিস, আর সেটা অ্যাপ্লাই করা আরেক জিনিস। So আমরা কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা যাতে করতে পারি, যে অ্যাকচুয়ালি না বুঝে মুখস্থ করার অভ্যাস যে প্রতিভাকে ধ্বংস করে, সেটা কিন্তু আমাদের এই প্যারালাল টেক্সটের মাধ্যমে আমরা আমাদের দিক থেকে বেস্ট ট্রাই করেছি। And যেটা হচ্ছে ভাইয়া, যে এখন হচ্ছে আমাদের একাডেমিক সবগুলো কোর্সের সাথে এই প্যারালাল টেক্সটটা অফার করা হয় 8 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত, মানে 8, 9, 10, তারপর 11, 12। সো যেমন হচ্ছে ভাইয়া, যে পারপাসটা যদি বলি, যে ইন্টারের ক্ষেত্রে যেহেতু মাল্টিপল রাইটারের বই থাকে, ওই জন্য ওদেরকে একটা ওয়ান স্টপ সলিউশন দেওয়া এটা। আর 8, 9, 10 ক্ষেত্রে বোর্ড বইয়ের পাশাপাশি ওকে যাতে ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়া যায় রিডিংয়ের ক্ষেত্রে। আর ভাইয়া যেটা হচ্ছে যে আমরা এই প্যারালাল টেক্সট কিন্তু এখন দেওয়া হচ্ছে, কিন্তু আমরা তো ভাইয়া তো জানেনই R&D এটা শুরু করা প্রায় 2 বছর আগে থেকে। আমরা কিন্তু হচ্ছে যে রাশ করে নেই যে হ্যাঁ রেডি করে ফেললাম অ্যান্ড হচ্ছে আমরা দিয়ে দিলাম। এই জিনিসটা একদম জিরো থেকে, স্ক্র্যাচ থেকে ডেভেলপ করা অবশ্যই আমাদের জন্য অনেক রিগোরাস একটা প্রসেস ছিল। অ্যান্ড আমাদের যারা অ্যাকচুয়ালি টিমে যারা কাজ করেছে, টিচাররা, সিনিয়র জুনিয়র সবাই মিলে অনেক ভাইয়া দিন রাত এফোর্ট দেওয়া লাগছে জাস্ট এই জিনিসটা মানে রেডি করার জন্য। এখন ভাইয়া যদি আসি অ্যাকচুয়ালি ভিতরে কি মানে প্যারালাল টেক্সট, আমি অ্যাকচুয়ালি কথাটা বলতে কি মিন করতেছি, এটা জাস্ট একটা বই বা গাইড এরকম কিছু নাকি। এখন আমাদের ভাই প্যারালাল টেক্সট মেইনলি এই প্যারালাল যে টার্মটা, সেটা হচ্ছে ওর মূল যেই বই বা হচ্ছে আমাদের যে ক্লাস, সেটার প্যারালাল যাতে থাকে, মানে ও যাতে মূল বইয়ের সাথে বা ক্লাসের সাথে একটা রিলেভেন্স খুঁজে পায় বইটার। আমরা কিন্তু এখনো ওইভাবে তার মানে সেম কারিকুলার, সেম সিলেবাস, এটার উপরেই হচ্ছে একদম বইগুলো same। লেখা। আমরা কিন্তু এই টাইপের কিছু কমিউনিকেশন করি না, যে না তোমার মেইন বই পড়া লাগবে না, বাদ দিয়ে দাও, তুমি জাস্ট হচ্ছে আমাদের প্যারালাল টেক্সট পড়ো। মানে যেটা বললেন ভাই, যে ওদেরকে এম্পাওয়ার কিভাবে করা যায়। আমি যদি নিজের এম্পাওয়ারমেন্টের কথা বলতাম, তাহলে তো বলতাম যে না তোমার হচ্ছে ইন্টারে তো অনেক রাইটার বই কিনতে হয়, সেগুলো না কিনে জাস্ট হচ্ছে প্যারালাল টেক্সট পড়ো, তাহলে হচ্ছে তোমার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের বইগুলো যেভাবে সাজানো, যে কোনো বইতে ভাই মানে চ্যাপ্টার ওয়াইজ, তো প্রত্যেকটা বই শুরুতে, চ্যাপ্টারের শুরুতে একটা স্টোরি দেওয়া থাকে। ওই স্টোরিটা যেহেতু প্যারালাল টেক্সটগুলো মিল হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য, রিয়েল লাইফের কোনো কিছু ওর একটা মানে থট প্রভোকিং হবে ওর জন্য, ওকে কিছু একটা চিন্তা করতে হেল্প করবে। যে কোনো কিছুর শুরুতেই যে এমন একটা স্টোরি দেওয়া যাতে ওই চ্যাপ্টারটার সাথে ওই চ্যাপ্টারটা পড়বে কেন, সাপোজ ভাই আমি ভেক্টর কেন কানেকশনটা যাতে পড়বো, খুঁজে পায়। ভেক্টর কেন পড়বো আমি, মানে এটা আমার রিয়েল লাইফে আমার ইমপ্লিকেশন কোথায়, এটা তো স্টোরিটা কিন্তু এমন কিছু দিয়ে শুরু করা যাতে কানেক্ট করতে পারে যে হ্যাঁ ভেক্টরের হচ্ছে আমার মান লাগবে, দিক লাগবে, আলটিমেটলি হচ্ছে যে আমি মানে কোন দিকে যাবো এটাও বলা লাগবে, বা কতটুকু যাবো এটাও বলা লাগবে, এই রিলেটেড এই টাইপের প্রত্যেকটার জন্য স্টোরি দিয়ে শুরু করা। তো এরপর যখন শুরু হয়, তারপর যে মেইন টপিকগুলা, সেটা যেটা বললাম ভাই মেইন বইয়ের আদলেই সাজানো, সিকোয়েন্সটা যাতে ও মিল পায়, ওর জন্য যাতে খুব একটা অসুবিধা না হয়। আর হচ্ছে যে টপিকগুলো মানে আলোচনা করার ক্ষেত্রে আমরা ট্রাই করেছি যতটুকু প্রাণবন্তভাবে উপস্থাপন করা যায়। মানে আমরা যখন ক্লাস নিতে যাই, যেহেতু আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে যে ক্লাসে আমরা কি বলি বা কিভাবে সেটা বুঝাই, মেইন বই থেকে সেটা কতটুকু ডিফারেন্ট থাকে, সেটা মোটামুটি আমাদের ওয়ার্ডিংটাই ট্রাই করেছি যতটুকু সম্ভব এই প্যারালাল টেক্সটে রেপ্লিকেট করা, মানে উইথ নেসেসারি ইলাস্ট্রেশন, যথেষ্ট পরিমাণ মানে হচ্ছে পিকচারস এন্ড ডায়াগ্রামস, এগুলো যথেষ্ট পরিমাণে কালারফুল ইমেজ যা যা দেওয়া দরকার, ডায়াগ্রাম দেওয়া দরকার, আমরা প্রচুর এগুলো দিয়েছি যাতে ওর জন্য এক্সপিরিয়েন্সটা একটু স্মুথ হয় বা হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ হয় পুরো জিনিসটাও, যাতে পড়ে মজা পায়। আর যেটা হচ্ছে ভাইয়া দিন শেষে ভালো রেজাল্ট তো করা লাগবেই, মানে সবারই, গার্জিয়ান বলি বা স্টুডেন্ট, বিকজ শেষ পর্যন্ত এটা কিন্তু হচ্ছে একটা ইন্ডিকেটর যে এই যে প্রসেসের ভিতর দিয়ে গেল, এখান থেকে একটা স্টুডেন্ট কি পেলো। জি ভাই, তো এই জন্যই কিন্তু আলটিমেটলি হচ্ছে ওই কোয়েশ্চেনগুলা সেগুলো কিন্তু থাকে, বোর্ড রিলেটেড কোয়েশ্চেন যেমন সেগুলো আছে, অ্যাডমিশন রিলেটেড কোয়েশ্চেন যেগুলো সেগুলো আছে, তারপর হচ্ছে যে ওর মানে কিছু কিছু জায়গায় সতর্কতা, জেনে রাখো, টিপস, এই টাইপের যেগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু ভাই প্যারালাল টেক্সটে আছে। সো আলটিমেটলি জিনিসটার মেইন ফোকাস যেটা, ও যাতে অ্যাজ এ হোল এমন একটা সলিউশন পায় যেটা ওকে হচ্ছে চিন্তা করতে হেল্প করবে, সায়েন্সের টপিকগুলো আরও বুঝতে হেল্প করবে, এবং খালি বুঝে পড়লেই তো হবে না, সেটা অ্যাপ্লাইও করা লাগবে। এবং অ্যাপ্লাই কোথায় করবে, এক্সামে করবে মেইনলি, ওই অ্যাপ্লিকেশনটাও যাতে করতে পারে, সেইভাবেই কিন্তু ভাই সব কিছু মিলিয়ে সাজানো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে মানে উদ্ভাসের যে লোগো, জি ভাই, লোগোর উপরে 4টা ফ্লেম থাকে। সো সব লোগোর তো আবার মিনিং থাকে না, যেমন কোকা কোলার লোগো, এটার স্পেসিফিক কোনো মিনিং নাই। কিন্তু অ্যামাজনের যে লোগো, ওখানে হচ্ছে ওই যে অ্যামাজনের এ আর জেড, ওই জেড পর্যন্ত একটা তীর চিহ্ন দেওয়া, যে এ টু জেড সবকিছু এখানে পাওয়া যায়। আবার এটা হচ্ছে এই যে স্মাইলি ফেসেরও একটা অংশ, যে একটা হাসি মুখ টাইপের। তো উদ্ভাসের যে লোগো, এখানে 4টা যে ফ্লেম,
এইটা আমার মনে হয় যে অনেক মানে অডিয়েন্সে যারা আছে অনেকের জানা নাই। সো এইটা আমাদেরকে একটু এক্সপ্লেন করে দিতে পারবা কিনা? হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের যেই মানে ফার্স্ট তো হচ্ছে উদ্ভাসের লোগো দিয়ে শুরু। তো উদ্ভাসের 4টা লোগোতে মানে এই জিনিসটা যেটা বললেন না যে লোগোতেও যে আবার একটা থিম থাকতে পারে বা কনসেপ্ট থাকতে পারে। আমি যেহেতু মানে আর্কিটেকচার পড়াশোনা করেছি, এই জন্য আমাদের জন্য জিনিসটা হচ্ছে অবভিয়াস যে আমরা জানি যে যে কোনো ডিজাইন করার সময় কোনো একটা থিম বা কনসেপ্ট বা একটা আইডিয়া থাকতে হয়, যাতে আমি যা ডিজাইন করছি আর যা বিলিভ করছি সেটা যাতে একটা রিফ্লেকশন থাকে। তো ভাই, যে আমাদের উদ্ভাসের লোগোর ক্ষেত্রেও যেই ফিলোসফিটা, এটা যখনই প্রথম কেউ জানে তখন কিন্তু তার জন্য অনেক মানে আরে এইভাবেও মানে চিন্তা করা যায়, বা এই কারণে এই কালার কেন হচ্ছে যে আমি মানে সাদা কালো বা সবুজ অন্য কালার দিলাম না, এই 4টা কালার বা এই ফ্লেমটা কেন। অ্যান্ড এই 4টা ফ্লেম যে আসলে 4টা জিনিসকে রেপ্লিকেট করছে, যেমন হচ্ছে লেগে থাকা, তারপর হচ্ছে ওর আত্মবিশ্বাস, তারপর হচ্ছে ওর যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই 3টা জিনিস। আমি যদি ভাইয়া মানে ফোর্থটা একটু পরে আসি, কারণ আলটিমেটলি ভাইয়া চিন্তা করেন যে কেউ হচ্ছে কনফিডেন্ট, যা করে সেই ব্যাপারে কনফিডেন্ট, এন্ড হচ্ছে সে সবকিছু অনেক ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে, এবং সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারে, এন্ড সে ওই জিনিসটাই লেগে থাকে। তো আলটিমেটলি এই 3টা জিনিস যখন কারো কাছে থাকবে, তখন কি তাকে আসলে বাধা দেওয়ার মতো কিছু আছে নাকি? সে মোটামুটি ইনভিনসিবল লেভেলে চলে যায়। সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু তখন আর কোনো বাধা থাকে না তার জন্য। অ্যান্ড যদি সেই বাধা না থাকে, তখন কিন্তু আমি আসলে 2টা পথ চুজ করতে পারি। আমি হচ্ছে আইদার বেস্ট কিছু একটা করতে পারি বা ওর্স্ট কিছু একটা করতে পারি। আমি হয়তো একদম হচ্ছে এভিল কেউ হয়ে যেতে পারি, আর হচ্ছে একদম মানে ভালো কেউ হয়ে যেতে পারি, এরকম। এখন আমার অ্যাকচুয়ালি এটার অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় হবে, বা আমি হচ্ছে নিজেকে কোন দিকে মানে ড্রাইভ করব, এটাই কিন্তু আমাদের ভাই যে ফোর্থ ফ্লেমটা বা 4 নাম্বার যে পয়েন্টটা চলে আসে, সেটা হচ্ছে মোরাল যেই জায়গাটা, সেটা যে আমি যদি মডেলি হচ্ছে স্ট্রং থাকি, তখন কিন্তু এই যে এগুলো তো সব পজিটিভ জিনিস, আমি এগুলো দিয়ে আমার ভালো করতে পারতেছি, কিন্তু এই আমার ভালো করার পাশাপাশি আমি কি এটা আরেকজনের ভালোর জন্য কাজে লাগাবো, নাকি এটা দিয়ে আরেকজনের ক্ষতি করার কাজে লাগাবো, সেটা কিন্তু ভাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো মোরাল কম্পাসটা ঠিক থাকে জি না। ভাই, এই মোরাল কম্পাস যদি ঠিক থাকে, তাহলে আমি এই 3টা জিনিস নিয়ে অনেক বেশি স্ট্রং ওয়েতে হচ্ছে যে আমি নিজেরও ভালো করতে পারবো, মানুষেরও ভালো করতে পারবো। আলটিমেটলি টু ওয়ে প্রসেস একটা, এটা সম্ভব। আর যদি না হয়, তাহলে হচ্ছে আমি খালি নিজের ভালোটাই দেখবো। ওই 3টা আছে তো ঠিক আছে, নিজের ভালো, আরেকজনকে কিভাবে মানে ক্ষতি করা যায়, বা আরেকজনের ক্ষতি করে কিভাবে নিজের ভালো করা যায়। এখন ভাই যেটা হচ্ছে যে মানে এখনকার দিনে আমি জানি না আমাদের যারা অডিয়েন্স আছে তারা আসলে কতটুকু এটা এগ্রি করবে, এই জিনিসগুলো কিন্তু ভাই অনেক ডিগ্রেডেশন হচ্ছে। যেটা সত্যি কথা, যে আমরাও যতটুকু যা যা আমাদের অ্যাক্টিভিটি, যে এই জায়গাটায় স্ট্রং থাকা কিন্তু আসলে অনেক টাফ হয়ে যায়, কারণ আশেপাশের ফ্যাক্টরগুলোই এরকম যে কোনো না কোনোভাবে আমাকে মোরাল জায়গা থেকে ডেভিয়েট করার জন্যই বেশি মোটিভেট করবে, রাদার দেন হচ্ছে যে পজিটিভ ন্যাচারাল টেন্ডেন্সি এটা। এবং এইখানে আমার কাছেও যেটা মনে হয়েছে যে মানে তোমার নিজের যদি হচ্ছে মোরাল কম্পাস ঠিক না থাকে, তখন অ্যাপারেন্টলি একটা নেগেটিভ ক্যারেক্টারকে বা একটা নেগেটিভ আসপেক্টকেও তোমার অতটা নেগেটিভ কিন্তু মনে হবে না। মনে হবে যে না, এরকম তো মোটামুটি সবাই করে থাকে, কারোটা কম আর কারোটা বেশি। বাট ওই ভুলগুলো তোমার তখন চোখে পড়বে না, তুমি তখন উল্টা হচ্ছে ইভিলের পক্ষে সাফাই গাওয়া শুরু করবা। এন্ড ভাই, এটাই কিন্তু হয় যে আশেপাশের বিভিন্ন ইনসিডেন্ট যদি অ্যাকচুয়ালি আমরা খেয়াল করি, তো এই ক্ষেত্রে দেখা যায় যে মানুষ জিনিসগুলো না অনেক সহজে নর্মালাইজ করে ফেলে, বা অনেক সহজে হচ্ছে মানে ভুলে যায়, মানে গোল্ড ফিশ মেমোরির মতো কাজ করে। যে ঠিক আছে, মানে কেউ একটা কিছু করলো, ঠিক আছে, এটা তো আমরা সবাই কোনো না কোনোভাবে করি, তাহলে এটা তো পাত্তা দেওয়ার কিছু নাই, বা এটা তো মনে রাখার কিছু নাই, ওর হয়তো অন্য একটা কাজ ভালো। কিন্তু যেটা বললাম ভাই, ওই যে ফ্লেমের বাকি 3টা পার্ট, স্বাভাবিক কেউ একজন হচ্ছে আত্মবিশ্বাসী লেগে থাকতে পারে, এগুলো তো ভালো জিনিস, কিন্তু এই ভালো জিনিস যদিও খারাপ দিকে মানে কাজে লাগায়, তখন কিন্তু আলটিমেটলি ওর নিজের জন্য যেরকম এটা মানে ক্ষতিকর, আলটিমেটলি এটা লং টার্মে আমাদের সোসাইটির জন্য অনেক বেশি ক্ষতি করেন। আমরা যেটা ভাইয়া হয়, এটা মানে স্লো পয়জনিং টাইপ, তো ড্যামেজটা হচ্ছে একবারে টের পাওয়া যায় না। এই জন্য মনে যায় আচ্ছা ঠিক আছে, একটা সিগারেট খেলে যেমন কেউ মরে যাবে না। জি জি ভাই, এক্স্যাক্টলি। লেখা তো থাকেই আলটিমেটলি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা হচ্ছে ঝুঁকিপূর্ণ, আলটিমেটলি কিন্তু ওইটা কনজিউম করতেছে। ঠিক একইভাবে ভাই খারাপের যে ব্যাপারটা, অনেক সময় স্টুডেন্টরা বা মানুষ টের পেলেও যে ঠিক আছে এটা আমার জন্য খারাপ, তখন কিন্তু আলটিমেটলি ওই লং টার্ম যেই ইম্প্যাক্টটা সেটা চিন্তা না করে সেটা কন্টিনিউ করতে থাকে। এখন ভাই আমরাও হচ্ছে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো, যে আসলে আমাদের জায়গা থেকে কিন্তু এই যে আপনি যেটা বললেন ভাই, যে স্কেল আমাদের বা যত স্টুডেন্ট আমাদের উপর ডিপেন্ডেন্ট। কিরকম হয় মানে উদ্ভাসে ধরো যদি আমি অনলাইন পোর্টালের কথা চিন্তা করি, ট্রাফিক কিরকম হয়? হ্যাঁ, ডেইলি ট্রাফিক আমাদের যে অনলাইন ই লার্নিং পোর্টাল, সেটাতে 50K এর উপরে থাকে, অ্যারাউন্ড 50K to 60K মোটামুটি এর মধ্যে থাকে। আর সারা দেশে হচ্ছে আমাদের যদি আমরা ব্রাঞ্চের কথা বলি, তাহলে পরিসরটা কত বড় আসলে? হ্যাঁ, এখন হচ্ছে সারা দেশে 74টা ব্রাঞ্চে অপারেশন চলছে,
তো মানে ভাই বুঝতে পারতেছেন যে অনলাইন আর অফলাইন মিলে অ্যাকচুয়ালি যে কম্বিনেশনটা, এটা মানে অনেক কথাই, মানে অনলাইনেও অনেকে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে বা অফলাইনেও অনেক কোচিং সেন্টার টাইপ আছে, কিন্তু এই যে দুইটার কম্বিনেশনে এত স্ট্রং একটা নেটওয়ার্ক বা এত সাস্টেনেবল, কেন সাস্টেনেবল বলতেছি ভাই, কারণ আমার মনে হয় যেটা যে আমরা তো দেখলাম যে কোভিডের পর বেশ ভালো একটা শিফট আসছে, মানুষ অনলাইনের দিকে ঝোঁকা। তাহলে ভাইয়া মানে আমি আপনাকে একটু কোয়েশ্চেন করতেছি ভাইয়া, যে যেটা আপনার কি মনে হয় যে কোভিডের পরে মানুষ কি অনলাইন বেশি প্রেফার করতেছে নাকি অফলাইন, বা যদি বলি ভাইয়া আমাদের ব্রাঞ্চ অ্যাকচুয়ালি কি মনে হয় ভাইয়া, বেড়ে গেছে নাকি কমে গেছে? আমার আমার অবজারভেশন যেটা সেটা হচ্ছে যে মানে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে কোভিডের সময় সবাই অনলাইনের সাথে পরিচিত হওয়ার পরে তাহলে অনেকেই হয়তো আর অফলাইনে ব্যাক করবে না, জি ভাইয়া। বাট বাস্তবে যেটা দেখা গেলো যে এটা ট্রু না। তখন দেখা গেলো যে না, অনলাইনেও একটা এক্সপেনশন হয়েছে, আবার পাশাপাশি অফলাইনেও একটা এক্সপেনশন হয়েছে। জি ভাইয়া। আমার কাছে এটার রিজন যেটা মনে হয়েছে, মানে টু বি অনেস্ট, সেটা হচ্ছে যে কোভিডের সময় সবাইকে অনলাইনে যেতে ফোর্স করা হয়েছে, কারণ উপায় ছিল না। যাওয়াতে এমন অনেকের কাছে হয়তো এই জিনিসগুলো পৌঁছেছে যার হয়তো এই জিনিসগুলো সম্পর্কে বা এই ফিলোসফিগুলো সম্পর্কে বা এই মেথোডোলজিগুলো সম্পর্কে আইডিয়া ছিল না। আইডিয়াটা হওয়াতে তখন অনেকের মধ্যে ডিমান্ড ক্রিয়েট হয়েছে, যার কারণে অফলাইনেও এক্সপেনশনটা হয়েছে। জি ভাই, এক্স্যাক্টলি। আসলে ঘটনাটা ওইরকমই, যে আমাদের কিন্তু অফলাইন অপারেশন আরও হচ্ছে আগের তুলনায় বাড়াতে হয়েছে এটার পরে, কারণ দেখা গেলো যে যে স্টুডেন্টটা আগে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড ছিল না, সব জায়গায় আমার ব্রাঞ্চ ছিল না দেখে, সে হয়তো অনলাইনের কোনো একটা সার্ভিসের কারণে উদ্ভাসের নামটা জানলো বা আগে নাম জানতো, কিন্তু কখনো সে সেটা মানে ট্রায়াল দিয়ে দেখে নাই। আমরা তো সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা কোর্সেই মানে দেখা যায় যে 1 উইকের ফ্রি উইন্ডো রাখি, যে ও যাতে যাচাই করে এরপর হচ্ছে ভর্তি হতে পারে। তো সেই ক্ষেত্রে ওই এক্সপিরিয়েন্সগুলোর কারণে কিন্তু আলটিমেটলি যে অনলাইন অফলাইন সত্যি কথা বলতে দুইটাতেই মানে এক্সপ্যান্ড করা লাগছে। অ্যান্ড আমাদের যে কোনো, যেমন এখন রানিং মোমেন্ট আমাদের হচ্ছে অ্যাডমিশন প্রোগ্রাম চলতেছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একাডেমিক চলতেছে, আবার হচ্ছে যে যেই ব্যাচ হচ্ছে এসএসসি দিবে তাদের জন্য এসএসসি মডেল টেস্ট। এটা কিন্তু ভাই অনেক মানে হাই লেভেলের একটা অপারেশনস, এতগুলো কোর্সের এতগুলো স্টুডেন্টকে মেনটেন করা। অ্যান্ড যেটা বললাম ভাইয়া যে খালি স্টুডেন্ট না, স্টুডেন্টের সাথে গার্জিয়ান রিলেটেড, কারণ আমার হয়তো এখানে ক্লাস করতে আসতেছে বা এক্সাম দিতে আসছে স্টুডেন্ট, কিন্তু আলটিমেটলি ওর জন্য পে করতেছে গার্জিয়ান। আমার কিন্তু যখন আমি একটা কোর্স ডিজাইন করব, কনজিউমার হচ্ছে আমার স্টুডেন্ট, বাট কাস্টমার হচ্ছে প্যারেন্টস। এক্স্যাক্টলি ভাই, আমি যখন ওর জন্য কোর্সটা ডিজাইন করব বা হচ্ছে যে সার্ভিসটা দিব, এমনভাবে দিতে হবে যাতে স্টুডেন্টও স্যাটিসফাইড থাকে, আর মোর ইম্পর্টেন্টলি গার্জিয়ান যাতে স্যাটিসফাইড থাকে। এই জন্য কিন্তু কমিউনিকেশনটি ইম্পর্টেন্ট। আর ভাই যেটা বলছিলাম যে এই যে অনলাইনে শিফট হওয়ার পরও আমি যদি বলি, এখনও আমাদের দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট কানেকশনের কথাই বলি বা হচ্ছে যে অ্যাভেলেবিলিটির কথা বলি বা পারসেপশনের কথা বলি, গার্জিয়ানরা কিন্তু 100% অনলাইনে কনভিন্সড না। মানে ম্যাক্সিমাম পোর্শন আমরা যেমনটা হচ্ছে সার্ভে করেছি। নাহলে ভাইয়া যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনলাইনে যে কোনো কিছু করা কিন্তু তুলনামূলক সহজ অফলাইন অপারেশনসের ক্ষেত্রে। অফলাইনে আমার হচ্ছে একটা ব্রাঞ্চ লাগে, ব্রাঞ্চ হচ্ছে আমাদের টিম মেম্বার লাগে, তারপর হচ্ছে সেখানে আদার্স যে ইউটিলিটি সব কিছু ব্যবস্থা করা লাগে। অনেক অনেক। কিন্তু অনলাইনে আমি জাস্ট হচ্ছে যে একটা স্টুডিও থেকে আমি লাইভ ক্লাস নিলাম একটা স্মার্ট বোর্ড দিয়ে বা এনিহাও ক্যামেরা দিয়ে নিলাম, সবাই কিন্তু সেটা পেয়ে যাচ্ছে। সেই অপারেশনের যে হ্যাসেলটা সেটা কিন্তু অনেক কমে যায়। আমরা কিন্তু চাইলে হচ্ছে ফুল 100% অনলাইন, ঠিক আছে মানুষ ইউজড হয়ে গেছে 100% অনলাইনে মুভ করে, অফলাইন দরকার নেই। কিন্তু এমন না, দেখা গেলো যে রিকোয়ারমেন্টের কারণে আমাদের অফলাইন যেই সার্ভিসটা সেটা আরও এক্সপ্যান্ড করতে হয়েছে। আর তার সাথে যেটা ভাইয়া যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, মানুষ অনলাইনের ব্যাপারগুলো নেওয়ার সাথে একটু ইউজ টু হওয়া বা একটা টেন্ডেন্সি তৈরি হয় যে না ঠিক আছে অনলাইনও ভালো একটা জিনিস, আমরাও সেটা এগ্রি করি। এই জন্যই কিন্তু ভাইয়া যে আমি বলতে পারি যে বাংলাদেশে শুধুমাত্র আমরাই এত হচ্ছে স্মুথলি অফলাইন প্লাস অনলাইনের যে এতগুলো অপশন রাখি। হ্যাঁ, মানে ট্রানজিশনটা যেটা যে Exactly, যে হ্যাঁ। কেউ চাইলে ফুললি অনলাইন সার্ভিস নিতে পারে, চাইলে অফলাইন নিতে পারে, কিংবা ইভেন কিছু ক্ষেত্রে হাইব্রিড নিতে পারে। ভাইয়া। যে আমার বাসা থেকে হচ্ছে যাওয়া আসা করা কষ্ট, আমি হচ্ছে ক্লাস করলাম অনলাইনে, কিন্তু পরীক্ষা যেটা আমার পরীক্ষার এনভায়রনমেন্টে বসে পরীক্ষা দেওয়া দরকার সেটা আমি অফলাইনে দিলাম। এন্ড ভাই এই জিনিসটা কিন্তু অনেক ওয়ার্ক করছে, কারণ স্টুডেন্টদের যখন আমি ওকে, মানুষ এখন কিন্তু ভাই অটোনমি পছন্দ করে, নিজের ডিসিশন নিজে নেওয়া, কেউ আমাকে হচ্ছে ফোর্স করবে, ফোর্স করে আমাকে মানে কিছু একটা করাবে, ওইটা কিন্তু এখন মানে জিনিসটা অনেক, কারণ মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে, মানে এই জায়গাগুলোতে সিরিয়াসনেসের একটু ঘাটতি চলে আসছে। তো সেই ক্ষেত্রে মানে আমি কীভাবে ওকে হেল্প করতে পারি, ওর জন্য যত কনভিনিয়েন্ট করে দেওয়া যায় স্টুডেন্ট গার্জিয়ান সব দিক থেকেই। সো যদি কেউ অফলাইন প্রিফার করে 100% অফলাইন সুযোগ থাকবে। আবার যদি কেউ রিমোট এরিয়াতে থাকে, যে আমাদের কোনো একটা ব্রাঞ্চে এসে ওর জন্য ক্লাস করা অসুবিধা, বা ঢাকায় থেকেও যেটা বললেন ভাই যানজটের জন্য ওর জন্য ক্লাস অ্যাটেন্ড করা অসুবিধা, টাইম তাহলে নষ্ট হয় অনলাইন প্রচুর। অনলাইন করতে পারবে তাহলে। আর যদি মনে করে যে না অনলাইন অফলাইন দুইটার কম্বিনেশন করব, সেটাও করতে পারবে। আমার মনে হয় ভাই যেটা বললাম যে এই যে দুইটা মিলে এত স্মুথ এক্সপিরিয়েন্স, এটা শুধুমাত্র হচ্ছে উদ্ভাসেই আমরা ইনশিওর করতে পারছি। তুমি এখন তোমার দিক থেকে বলো, তোমার কথা বলো। তুমি একদিকে হচ্ছে আইবিএতে পড়াশোনা করছো, তুমি একজন আর্কিটেক্ট, পাশাপাশি হচ্ছে একটা লার্জ নাম্বার অফ স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ান নিয়ে তুমি ডিল করছো, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং করছো।
সো এই দুইটা সাইড তুমি কীরকম এনজয় করছো, এবং এটা নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি এখান থেকে কি করতে চাও, কোথায় যেতে চাও? হ্যাঁ, অ্যাকচুয়ালি এনজয় করাটা দিয়ে শুরু করি। সত্যি কথা বলতে এনজয় করার জায়গাটা মানে অনেক বেশি, মানে ভালো লাগার যে জায়গাটা, কারণ মানে আমাদের যে স্টুডেন্ট, আমি যেহেতু হচ্ছে ভাই এইচএসসি 15 ব্যাচ, এখন হচ্ছে যেমন অ্যাডমিশন চলছে এইচএসসি 23 ব্যাচের। সো ওদের সাথে খুব একটা গ্যাপ হয় নাই, আর ওই প্রত্যেক বছরই স্টুডেন্টদের সাথে মানে কমিউনিকেশনটা হয়। তো সো যেই ট্রেন্ডটা বা ওদের যে সাইকোলজিটা, ওরা কি চাচ্ছে, কি পছন্দ করে, ওইটা মোটামুটি ওদের সাথে কন্ট্যাক্টে থাকার কারণে বোঝার বা জানার একটা স্কোপ হয়। পাশাপাশি ভাবে আমাদের তো ওই যে বিভিন্ন গার্জিয়ান সেমিনার হয়, বা গার্জিয়ানরা হচ্ছে প্রায় সময় ফোন দিয়ে বিভিন্ন মানে ব্যাপারে সলিউশন চান বা হচ্ছে অ্যাডভাইস চান। এই জন্য ভাইয়া যেটা হচ্ছে যে আমি যখন দেখি এই ইম্প্যাক্টের জায়গাটা কিন্তু ভাইয়া হিউজ। মানে আমি হচ্ছে যে সার্ভিস তো বিভিন্নভাবেই দিই, কিন্তু এই যে ডাক্তারদের যে জায়গাটা যেমন লাইফ সেভিং একটা থাকে, ঠিক একইভাবে এই যে এডুকেশনের মতো একটা জায়গায় ওকে সার্ভিস দেওয়া। আর যেটা বললাম ভাই যে স্কুল কলেজে যেতে যেরকম বাধ্য, ও কিন্তু অভ্যাসে আসতে বাধ্য না। বাধ্য না। এটা ওর জন্য একদমই হচ্ছে অপশনাল। অ্যান্ড যেটা বললাম যে এখনকার স্টুডেন্টরা যথেষ্ট সচেতন এই ব্যাপারে, অ্যান্ড ওই কারণে আমরাও কিন্তু এই ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস যে কিভাবে আমি হচ্ছে সেই যে ওই যে 2000 সাল থেকে যে উদ্ভাসের জার্নি শুরু হয়ে আসছে, এরপর আমি যে 13 সাল থেকে জার্নি শুরু করছি, এখন এই যে আমি যদি বলি মোটামুটি স্টুডেন্ট হিসেবে জার্নি শুরু করার পর 10 বছরের মতো হয়ে গেছে, এখন 2023 সাল। সো এই যে এই টাইমটার মধ্যে স্টুডেন্টদের যে সাইকোলজি বা পালসগুলো বুঝে আমার রিয়্যাক্ট করা, সেটার জায়গাটা কিন্তু ভাইয়া মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা অন্যরকম। আমি যখন দেখি যে না, আমাদের কোন একটা ডিসিশন যেটা অ্যাকচুয়ালি আমি ডিরেক্টলি ইনভলভ ছিলাম ওই ডিসিশনে বা ওর হেল্প করাতে, অ্যান্ড স্টুডেন্ট হচ্ছে গুড সেটা থেকে- ইম্প্যাক্ট পড়ছে জি ভাই, একটা। উপকার পেলো, অ্যান্ড হচ্ছে যখন সেটা জানালো, যখন আমাদের কাছে কমেন্টে বা হচ্ছে মেসেজে যখন হচ্ছে এই ফিডব্যাকগুলো আসে, তখন তো অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে। আর বা হচ্ছে যে ভাইয়া যে নিজের ইনস্টিটিউশন যখন বুয়েটে যাই বা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, যেহেতু এখন রেগুলার যাওয়া হয়, তখন যখন ভাই কোনো স্টুডেন্ট এসে যখন ওই গ্র্যাটিটিউডটা মানে শো করে, তখন ভাই ওইটার স্যাটিসফ্যাকশনটা অ্যাকচুয়ালি অন্য লেভেলের। কারণ যেটা বললাম যে আমি হয়তো ওর লাইফে দুইভাবে মানে কন্ট্রিবিউট করার সুযোগ থাকছে। একটা হচ্ছে যে হ্যাঁ, কেমিস্ট্রিটা পড়ানোর মাধ্যমে, সেটা তো হচ্ছে যে মানে মোটামুটি অনেকেই পড়াচ্ছে, কিন্তু এছাড়াও যে ও যে আসলো উদ্ভাসে, এরপর আসার পরে যেটা বললাম ভাইয়া, স্টুডেন্ট অনেক, মানে পরিধি অনেক, এই জন্য কারো কোনো কিছু ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কিন্তু মোটামুটি একটা অপটিমাম সলিউশন কীভাবে দেওয়া যায় যাতে দিন শেষে স্টুডেন্ট মোটামুটি স্যাটিসফাইড থাকে, সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক, বা ইনফ্যাক্ট গার্জিয়ান হোক, এই জায়গায় যখন তাদের ফিডব্যাকগুলো আসে, তখন অ্যাকচুয়ালি ভাইয়া মানে খুবই ভালো লাগে যে মনে হচ্ছে যে না, আমি অ্যাটলিস্ট যেই জায়গায় সময়টা দিচ্ছি বা যেই জায়গায় থিঙ্ক করছি স্বাভাবিক, এই ডিসিশানগুলো নিতে আমাদের জন্য অনেক কিছু ভাবতে হয়। অ্যান্ড অবভিয়াসলি ভাই, যেটা সত্যি কথা বলতে 100% টাইম যে আমরা সবসময় সাকসেসফুল এই ডিসিশন এরকম না, ফেইলিয়ার আসে, কিছু রিস্ক থাকে। কোনো কোনো সময় দেখা যায় যে কোনো একটা ছোটোখাটো ইস্যুর কারণে, কারণ যেহেতু আমাদের স্টুডেন্ট অনেক, সো কোনো এক এটা জায়গা এটা থেকে অ্যাকচুয়ালি স্বাভাবিক, কারণ কোনো একটা কিছু করতে চাইলে সবসময় যে আমরা 100% টাইম সাকসেসফুল হবো তা না, বাট ওই চেষ্টাটা থাকাটা জরুরি। এখানে একটা জিনিস মাথায় আসলো যে যেই ফিলোসফিটার কথা তুমি বললে, 4টা ফ্লেম দিয়ে যেটা বোঝানো হচ্ছে, এটা কি শুধু লোগোর মধ্যেই, নাকি হচ্ছে এটা সবগুলো কাজের মধ্যে রিফ্লেক্টেড হয়? লাইক ক্লাস নিতে গেলে ক্লাসের কন্টেন্টের মধ্যে, বা প্যারালাল টেক্সট লিখলে প্যারালাল টেক্সটের মধ্যে, কিংবা আমরা অনলাইনে কোনো সার্ভিস দিলে সেই সার্ভিসের মধ্যে, এটাকে ওভারঅল থ্রু আউট দ্য অর্গানাইজেশন রিফ্লেক্টেড হয় কিনা, বা ওই চেষ্টাটা থাকে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি চেষ্টা থাকে। এটা হচ্ছে আমি যেহেতু একদম এখন মানে ক্লোজলি ভাইয়াদের সাথে, মানে সোহাগ ভাই, লিটন ভাইয়েরা কীভাবে চিন্তা করেন ওই ব্যাপারগুলো যেহেতু দেখা হয়, যেটা হচ্ছে যে বাইরে থেকে অনেকের জাজমেন্ট অনেক রকম হতে পারে, বাট আমি যেহেতু ইনসাইডের ব্যাপারগুলো আর কি রিয়েলাইজ করি বা দেখার সুযোগ হয়, আমাদের মোস্ট অফ দ্য টাইম এটাই কিন্তু মেইন ফোকাস থাকে যে হ্যাঁ, আমরা কীভাবে হচ্ছে আমাদের ফিলোসফিটাকে ধরে রেখে স্টুডেন্টের জন্য উপকার করতে পারি। ডেফিনেটলি ভাই, স্টুডেন্ট মানে যদি অ্যাডমিট হয়, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক একটা লাভ আছে, সেটা হচ্ছে বিজনেসে একটা গ্রোথ আছে, কোনো কিছু তো এটার বাইরে না। মানে আলটিমেটলি এটা কিন্তু জাস্ট সোশ্যাল পারপাস সার্ভ করে এমনও না, বা আবার হচ্ছে জাস্ট আমি বিজনেস করতে আসছি এরকমও না। দুইটার একটা অ্যামালগামেশন, কিন্তু সব মিলিয়ে কিন্তু এটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে ভাইয়া ডেফিনেটলি ক্লাসের ক্ষেত্রে যদি বলি, আমাদের যে কন্টেন্ট যেটা বললাম যে মোটামুটি এমনভাবেই ডিজাইন করা হয় যে খালি পরীক্ষা নাম্বার পাওয়া না, ওকে যাতে আমরা কিছু মানে থিঙ্ক করতে হেল্প করতে পারি। অ্যান্ড এই কারণেই যে টিচার গ্রুমিং বা অল এই জিনিসগুলো কিন্তু ওভাবে ভাবে মেনটেন করা হয়। আর একটা জিনিস যেটা বললেন ভাই যে স্পেশালি স্টুডেন্ট এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা, আপনি তো জানেনই ভাইয়া, আমাদের এখনও কিন্তু প্রত্যেকটা ক্লাস শেষে যে ওই যে এক্সামটা হয়, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, অনলাইনে তো আমরা পোল লঞ্চ করে দিই, অফলাইনে হচ্ছে ওই যে পরীক্ষাটা হয়, সেখানে একটা কোয়েশ্চেন কিন্তু থাকে যে শিক্ষকের আন্তরিকতা, ধৈর্য, পড়ানোর স্টাইল সব মিলিয়ে তোমার কাছে হচ্ছে ক্লাসটি কেমন লেগেছে, ভালো, মোটামুটি, খারাপ।
এই অপশনটা দেওয়া, একটা ওকে যে- কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের জি মধ্যে ভাইয়া, থাকা। ওকে যে আমরা এম্পাওয়ারমেন্টের সুযোগটা দিচ্ছি, স্টুডেন্ট জাজ করতে পারছে, যেটা বললাম যেহেতু ও বাধ্য না আমার কাছে পড়তে, তো আসলে ওর যে ডিসিশনটা নিল অ্যান্ড ও যে দেখতে পারতেছে যে না আমি যে আসলে ক্লাস করতেছি আমার থেকে মতামত নেওয়া হচ্ছে, ডেফিনেটলি এটা ও ভালো ফিল করবে যে না তার মানে আমার যে অপিনিয়ন সেটা ম্যাটার করে। এটা কিন্তু ভাই সবার জন্য অ্যাপ্লিকেবল। আপনি ক্লাস নিতে যান বা আমি ক্লাস নিতে যাই বা আরও কোনো সিনিয়র টিচার ক্লাস নিতে যান, যেমন ভাই এবার তো হচ্ছে সোহাগ ভাইও ক্লাস নিচ্ছেন আমাদের অনলাইনে ইঞ্জিনিয়ারিং ব্যাচের, সেই ক্ষেত্রে ভাইয়ার ক্লাসেও কিন্তু পোলটা লঞ্চ করা হয়। মানে আমরা কিন্তু এটা বলছি যে কেউই কিন্তু আসলে একদম ভুলের ঊর্ধ্বে না বা কোনো কিছুর ঊর্ধ্বে না। So, এই জিনিসটা যখন আমি নিজে মানে বিলিভ করব, নিজে যখন এই কারেক্টিভ মেজারগুলো নিব যে ঠিক আছে ভুল হতে পারে বা কেউ স্যাটিসফাইড হবে কেউ স্যাটিসফাইড হবে না, তখনই কিন্তু আমি আসলে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে তাহলে আমার ইমপ্রুভমেন্টের জায়গাটা কোন দিকে। আর যেটা বললাম হ্যাঁ মার্কেটটা এত ইভলভিং একটা মার্কেট, এত চেঞ্জ হচ্ছে এই ব্যাপারগুলা, আমি যদি মানে স্টুডেন্টের ব্যাপারে কনসিয়াস না থাকি, গার্জিয়ানের ব্যাপারে কনসিয়াস না থাকি, শুধুমাত্র যদি আমি চেষ্টা করি যে না আমার কোর্স কিনলেই হবে, সেটা দিয়ে কোনোভাবেই হচ্ছে সাস্টেন করা পসিবল না লং টার্মে। আর আমি মনে করি এই যে 2000 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত এই যে এতদিনের যে জার্নি, সেটা ইনশাল্লাহ সামনে আরও অনেক বছর চলবে, সেটা কিন্তু এই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কারণে সম্ভব হয়েছে যে আমার হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে মেইন প্রায়োরিটি, আমার স্টুডেন্ট গার্জিয়ান তারা হচ্ছে মেইন প্রায়োরিটি, আর তাদেরকে কীভাবে স্যাটিসফাইড রাখা যায় সেটা হচ্ছে। আরেকটা ব্যাপার ভাই একটু অ্যাড করতে চাই, এই যে জার্নিটা একটা বেশ ভালো টাইম ধরে কিন্তু সাস্টেন করার ব্যাপার থাকে। একটা স্টুডেন্ট সাপোজ ভাই ক্লাস 8-এ আসলো মডেল টেস্ট দিতে, তারপর 9, 10, 11, 12 অ্যাডমিশন পর্যন্ত, তারপর এখন তো ভাই হচ্ছে যে উত্তরণও আছে আমাদের বিসিএস জার্নির জন্য। তো এই যে অ্যাকচুয়ালি ও যদি শুরুতেই স্যাটিসফাইড না থাকে তখন কিন্তু সেকেন্ড টাইম আমার কাছে আসবে না, কারণ মাল্টিপল অপশনস আছে অনলাইন অফলাইন সব মিলে। তো কিভাবে আমরা এই জায়গাটায় মানে ট্রাই করতে পারি যে না যে হচ্ছে সার্ভিস নিয়ে গেল সে যাতে পরবর্তীতেও রিপিট আসে, ও যাতে এই বিলিফটা থেকে আমার সাথে যাতে ওর সামনের যে জার্নিটা সেটা কন্টিনিউ করে, তারপর বড় ভাই বা বোন আসলো এরপর যাতে ওর জার্নি শেষ হয়ে যাওয়ার পর এরপর যাতে ওর বাসায় যদি ছোট ভাই বোন থাকে সেও যাতে আসতে পারে ওরকম। তো ডেফিনেটলি ভাইয়া যে আমি যদি লং টার্মে সাস্টেন করতে চাই, খালি হচ্ছে যে মানে ক্লাস নিয়ে গেলাম বই দিয়ে গেলাম, হ্যাঁ এটা দিয়ে আসলে হবে না। অ্যান্ড আমাদের সামনে কিন্তু আসলে অনেক এক্সাম্পল এরকম আছে। তো ওই ফিলোসফিটা যতক্ষণ আমি ধরে রাখবো অ্যান্ড যতক্ষণ পর্যন্ত এটা বিলিভ করে আমি মানে স্ট্রংলি সেটা পুশ করতে পারবো যে না আমি কখনোই হচ্ছে 100% স্যাটিসফাইড না, যে নিজের জায়গা থেকে যে না আমার স্টুডেন্টকে সব দেওয়া হয়ে গেছে, আমরা 100% দিয়ে রাখতে পারছি। যেমন ভাই এবারই কিন্তু আমরা অলরেডি প্ল্যান করা শুরু করে দিয়েছি যে আগামীবার অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্টের কী ডিমান্ড থাকতে পারে বা আমরা সেটা কীভাবে হেল্প করতে পারি, বা একাডেমিক এখন গ্যাপগুলো কোন জায়গায় কী কী আমরা করতে পারি আরও ডেভেলপমেন্ট করার জন্য। এটাই তো ভাইয়া দরকার, যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের সুযোগ। গ্যাপ অবশ্যই থাকবে, বাট এই গ্যাপটাকে অ্যানালাইসিস করে আমরা কি ভাবছি আর স্টুডেন্ট কি ভাবছে গার্জিয়ান কি ভাবছে, এই দুইটা গ্যাপ আমি যত বেশি কমে আনতে পারবো তত কিন্তু হচ্ছে লং টার্মের জন্য সাস্টেনেবল হবে জিনিসটা। দীপ্র, আমার মনে হয় এটা মানে নট অনলি ফর উদ্ভাস, এটা আসলে যে কোনো বিজনেসের জন্যই ট্রু, যে কেউ যদি এইভাবে চিন্তা করে যে সে আসলে কি প্রবলেম সলভ করবে, ওইটার পিছনে যদি লেগে থাকে এবং ওইটার উপরে যদি ইমপ্রুভ করতে চায়, তাহলে হচ্ছে ওই প্রবলেমটা যারা যারা ফেস করছে তারা কিন্তু অটোমেটিক্যালি তার কাছে আসবে বা তার কিন্তু কাইন্ড অফ এক ধরনের ভক্ত হয়ে যাবে আর কি, রাদার দেন হচ্ছে যে কতভাবে নিজের কাছে কাস্টমার নিয়ে আসা যায় সেটার চেয়ে। তখন যদি এসে তারা দেখে যায় জিনিসটা অন্যরকম, যে মুখে এক কাজে আরেক, তখনই তো আসলে কোনো বিজনেসই সাকসেসফুল হবে না। হ্যাঁ আপনি যে একটা কথা বললেন আমি একটু এটার সাথে অ্যাড করবো, এই যে ভক্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু এখনকার এই যে যেহেতু অনলাইন এক্সপেনশনের পর এই জিনিসটা কিন্তু অনেক কমন, যে স্টুডেন্টরা যেটা দেখা যায় যে আমাদের সময় যে টিচারের ডেফিনেশন যেটা ছিল আর এখন যা সেটা কিন্তু আসলে অনেক একটা ডেভিয়েশন হয়ে গেছে। যাই হোক আমি হচ্ছে ওই দিকে অত ডিটেলসে না, যে যদি মেইন কথাটা বলি যে এই যে টিচারের প্রতি ভক্ত হওয়া অনেক ক্ষেত্রে কিন্তু মানে অনেক বেশি ফ্যান্টাসাইজ করা হয়, বা একটা হিরোইজম যে ব্যাপারটা, হ্যাঁ অনেক একটা হিরোইক মানে এরকম একটা স্ট্যান্ড হিসেবে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু ভাইয়া অনেক জায়গায় একটা রিস্ক থেকে যায়। তখন যেটা দেখা গেছে যে আমি যাকে মানে আইডলাইজ করে ফেলতেছি বা হিরো ভাবতেছি জাস্ট বিকজ অফ, ধরেন ভাই আপনি ফিজিক্স ভালো পড়াতে পারেন বা আমি ধরলাম যে আমি কেমিস্ট্রি পড়াতে পারি, সো এই যে আমার পড়ানোর কারণে যদি কেউ ভাবে যে আমি সব দিক থেকে ইনএভিটেবল, তখনই কিন্তু ভাইয়া সমস্যাটা। রাইট, সবকিছুকে কোশ্চেন করতে শিখতে হবে এবং ওই কোশ্চেনটাকে মোরাল কম্পাস দিয়ে জাজ করার অ্যাবিলিটি থাকতে হবে। জি ভাই, মানে আমি হচ্ছে যে কেমিস্ট্রি ভালো পড়াই বা আপনি ফিজিক্স ভালো পড়ান এর জন্য যে আলটিমেটলি আমার সব কিছুই ভালো হবে এরকম নাও হতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে স্টুডেন্টের দিক থেকেও, যেটা আসলে চেঞ্জিং ওয়ার্ল্ড, তো এই সাইকোলজিতে একটা চেঞ্জ আসছে, বাট এটা সচেতন হওয়া লাগবে। তাহলে সামনের দিক থেকে আমরা অবশ্যই অনলাইনে কারো পড়া যদি আমার ভালো লাগে বা অফলাইনে কারো পড়া যদি ভালো লাগে, তিনি আমার ফেভারিট টিচার অবভিয়াসলি হবে না। আমাদের সময় ছিল স্কুল কলেজে অনেক ফেভারিট টিচার যাদের কারণে আমরা এত দূর আসতে পারছি, কিন্তু সেটাকে যাতে খুব বেশি এক্সাজারেট না করা হয়, এমন একটা পর্যায়ে যাতে নিয়ে যাওয়া হয় যে না নিয়ে যাওয়া হয় যে হ্যাঁ যা বলছেন তাই ঠিক,
নিজেরও একটু কনসিয়াস হতে হবে, নিজের বিবেক তৈরি হতে বিবেক হবে। তৈরি করতে হবে, যে কোয়েশ্চেন করতে শিখতে হবে যে না ঠিক আছে যে ভাইয়া তো আমাকে ভালো পড়েছে ঠিক আছে, বাট আলটিমেটলি এটা কি অ্যাকচুয়ালি অন্য যে অ্যাক্টিভিটি সেটা কি কারেক্ট নাকি রং, সেই জাজমেন্টটা আমার মনে হয় থাকা দরকার স্টুডেন্টদের। হুম, সেখানে ওই যে তুমি যে ফিলোসফির কথা বললে লাস্ট পার্টটা যেটা মোরাল কম্পাস, সেটা অ্যাকচুয়ালি খুবই স্ট্রং একটা পয়েন্ট। মানে এই মোরাল কম্পাস না থাকলে মানুষ তো যে কোনো কিছুই করতে পারে। ভাই আমাদের জায়গা থেকে তো ওই সুযোগটা আছে ইম্প্যাক্ট ক্রিয়েট করার। আমি হচ্ছে ওকে মানে পড়াচ্ছি, পড়াতে পড়াতে আমি এমন একটা কথা বলে দিলাম বা এমন একটা মেসেজ দিয়ে দিলাম যেটা ওর মাথায় আর কি লং লাস্ট করবে, কারণ ও যেহেতু পড়ার সময় মনোযোগী ছিল, ও তখন আমার ওই কথাটা শুনে ও ভাববে যে আচ্ছা ভাইয়া যেহেতু এই কথাটা বলছে তার মানে দিস ইজ ইট, এটাই হয় বা এটাই করা উচিত আমারও। তো এই জায়গা থেকে ভাই আমাদের রেসপন্সিবিলিটি কিন্তু আসলে অনেক, যেহেতু এই যে অনলাইন অফলাইন নিয়ে কথা হচ্ছেই, আমার মনে হয় যে অফলাইনে ইম্প্যাক্টটা যত, আমি একটা ক্লাসে যে কোনো কথা বললাম আমার হয়তো এই যে 40-50 বা সাপোজ 100 জন স্টুডেন্টই বসা, তারাই শুনবে, কিন্তু অনলাইনে বললে তো সেটা সবাই শুনবে। সো এই যে আমি যে লার্জ স্কেলে ইম্প্যাক্ট করতে পারতেছি সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমার মনে হয় যে টিচার হিসেবে বা প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব যে আমরা কোন জায়গায় নিজেদেরকে রেখে অ্যাকচুয়ালি ওদের কাছে মেসেজটা দিতে চাই, পজিটিভ ওয়েতে নাকি নেগেটিভ ওয়েতে। অফকোর্স। দীপ্র, তোমার সাথে কথা বলে অনেক ভাল লাগলো। আসলে আরও অনেক কথা বলার ছিল, কিন্তু এই স্বল্প সময় তো এই জিনিসটা সম্ভব না। দর্শকরা, আপনাদেরও যদি হচ্ছে কোনো খুঁটিনাটি জানার থাকে, আপনারা কমেন্টে এই প্রশ্নগুলো করতে পারেন। তখন পরবর্তী কোনো একটা সেশনে আমরা সেগুলো নিয়েও আলাপ আলোচনা করতে পারি, বা সেগুলো নিয়েও হচ্ছে আমরা চাইলে আলোচনা তুলতে পারি টেবিলে, তখন হয়তো অনেক কথাই বলা হবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দীপ্রকেও অনেক ধন্যবাদ আজকে এই সময়টুকু দেওয়ার জন্য, অনেক ব্যস্ত একটা স্কেজুলের মধ্যে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা যে কথাবার্তাগুলো সবসময় নিজেরা বলি বা বিলিভ করি, এটা অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্সদের কাছে সবসময় পৌঁছানোর সুযোগটা সেভাবে হয় না, এই কারণে অনেক ক্ষেত্রে মিস ইন্টারপ্রিটেশন তৈরি হয়। এই জন্য হচ্ছে যে আমার মনে হয় এগুলা যত বেশি ট্রান্সপারেন্সি থাকে তত অ্যাকচুয়ালি ভালো, অ্যান্ড এই কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি দরকার। বা আপনি যেটা বললেন ভাই যে হ্যাঁ, যদি কারো কোনো কমেন্টে কিছু জানানোর থাকে ডেফিনেটলি আমরা ট্রাই করবো যে সেই জায়গায় যদি আমাদের কোনো ইম্প্রুভমেন্টের সুযোগ থাকে সেটা করা, বা ফার্দার যদি আমরা আরও কোনো সেশন এরকম করতে পারি ডেফিনেটলি এটা আমাদের জন্যই ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।